আর তুমি তো এখন একেবারে ঢ্যামনা হয়ে গেছো গো। ওরে বাপ, গালাগালি কেন রে? আবার কি এমন করলাম যে এত রাগ? আগে কি দিন ছিল, ছোটবেলায় তোমার মুখে কত কিনা শুনেছি। হাতি, ঘোড়া, রাক্ষস, ভূত, কত গল্প বলতে। আর এখন একটা গল্প শুনতে চাইলে ঘান নাড়ো। না 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 না, বলো কেন বলো তো? হ্যাঁ, ও এই কথা। তখন তোরা ছিলি একেবারে কচি কাঁচা। হাতি ঘোড়া যা বলতাম সব হজম করতি। এখন তোরা সব বড় হয়ে গেছিস, তোদের আর আমার বলা গল্প ভালো লাগবে? আরে ধুর, কে বলেছে হাতি ঘোড়ার গল্প বলতে? আরে আজ একটা জাম্পেস করে ভূতের গল্প বলো না, হাড়ে হাড়ে কাঁপুনি ধরার মতো। হ্যাঁ খুড়ো, হ্যাঁ, আজকে একটা ভয়ঙ্কর ভূতের গল্প বলো। আরে খুড়ো, ছিলাগুলো কবে থেকে হাঁ করে বসে আছে এখন ভূতের গল্প শুনবে বলে। আরে বলো না, এই বৃষ্টি রাতে এখন গল্প। বাইরে দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর শুরু করো খুড়ো, একটা জম্পেস ভূতের গল্প, এমন যেন শুনেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে শুনতেই যখন চাইছিস, আজ শুনে রাখ রে বাপ। ওই ভোঁদাইপুর গ্রামের ওপারে ভুতুরে নদী নিয়ে একটা ঘটনা, যেটা আমি নিজের চোখে দেখেছি। জায়গাটার নাম শুকনো বটতলার ঘাট। আজও আছে, তবে কেউ যায় না। লোকমুখে নাম মরা ঘাট, শুনেছিস হয়তো। মরা ঘাট? না তো, কেন, কি হয়েছে সেখানে? আজ থেকে 22 বছর আগে বর্ষার ঠিক এই সময় এক মাঝি, নাম ছিল হরিপদ মাঝি, প্রতি রাতে ওই ঘাটে নৌকা বেঁধে রাখত। বউ আর ছোট ছেলে ছিল, গরিব মানুষ। এক রাতে সে ফিরল না। সকালবেলা লোকজন দেখলো নৌকা তো আছে, কিন্তু ঘাটে কেবল তার পোড়া কঙ্কাল। সে কি খুড়ো, কেউ দেখলো না? কি করে হলো? কেউ কিছু জানে না, শুধু গ্রামের এক বুড়ি বলেছিল সেই রাতে নাকি নদীতে আগুনের লকলকে আলো দেখেছিল। জল যেন আগুন হয়ে উঠেছিল। তারপর খুড়ো, ওই ঘাটে ওইখানে কেউ যায়? হরিপদর মৃত্যুর পর থেকে ওই ঘাটে কেউ নৌকা বাঁধে না, কারণ যে বাঁধে সে আর ঘরে ফেরে না। 3 বছর আগেও এক ছেলে রাতের বেলা ওখানে সাহস করে নৌকা বেঁধেছিল। সকালে লোকজন পেল একটা ঝলসে যাওয়া হাত, শুধু হাত। তুমি কি কখনো গেছো নাকি ওখানে খুড়ো, নাকি সব শোনা কথা বলছো? গিয়েছিলাম 15 বছর আগে, বন্ধুদের সঙ্গে বাজি ধরে। জানি না আজও বেঁচে আছে কিভাবে। শুনেছিস চিনু, ওই পোড়ায় ঘাটে নাকি ভূত আছে, তাই নাকি ওইখানে কেউ যায় না। তাহলে এক কাজ করো রামদা, আজ রাতেই চলো, 3 জনে মিলে প্রমাণ করে আসি ওখানে কিছুই নেই। বাজি ধর, আগে যে পালিয়ে আসবে সে পরে 1 মাস সবাইকে খাওয়াবে। হ্যাঁ চল, আজ রাতেই ভূত বেটাকে দেখিয়ে দেবো, আমরাও কম না। তুমি সত্যি গেছিলে খুড়ো ওই ঘাটে? মানে মরা ঘাটে তুমি তুমি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আর জীবনে যাব না। ওই ঘাটে যা দেখেছি আজও মনে পড়লে ঘুমাতে পারি না। হ্যাঁ বলছি খুড়ো, হ্যাঁ আমার একটা কথা ছিল। ওই নদীর পাড়ে মরা ঘাটে তুমি একা গিয়েছিলে, নাকি তোমার 2 বন্ধু সাথে গিয়েছিল? ওটাই তো বলবো, শোন তবে। ওই ঘাটে একটা গন্ধ আছে, চামড়া পুড়লে যেমন গন্ধ ছড়ায় তেমন গন্ধ, খুব ঝাঁঝালো। আর একটা আওয়াজ, যেন কেউ জলের নিচ থেকে ডাকছে। আমি একা, আমার নৌকা ফিরিয়ে দে। আচ্ছা খুড়ো, ওই নদীর ঘাটে কে এমন করে ডাকে সবাইকে? আরে আগে তো পুরো গল্পটা শোন, তাহলে বুঝতে পারবি।
আমি আর আমার ছোটবেলার সেই দুই বন্ধু চিনু আর লালটু হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পার ধরে। রামদা, গন্ধটা পাচ্ছিস? পোড়া চামড়ার মতো কেমন ঝাঁঝালো। এটা তো আগুনের গন্ধ না রে, এ চামড়া মাংস পোড়ার গন্ধ, একদম হাসপাতালের পোড়া ওয়ার্ডের মতো। আরে কোথা থেকে আসছে বলতো? কি বিশ্রী গন্ধ রে ভাই, শ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে ওই দিক থেকে আসছে, ওই পোড়া ঘাটের দিক থেকে। চল চল, আমার সাথে আয়, সাহস রাখতে হবে। আমরা তিনজনে তখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সবার হাতে ছিল কেরোসিনের লণ্ঠন। চারপাশে কুয়াশা ঘনিয়ে আসছিল, বাতাস থেমে গিয়েছিল। শুধু গন্ধটা, সেই পোড়া গন্ধটা গলা দিয়ে নামতেই চাইছিল না। আর সেই গন্ধের ভেতরে লুকিয়েছিল একটা ছায়া, যেটা তখনও দেখিনি আমরা, কিন্তু ও দেখছিল আমাদের। এটা কি? মানুষ পেছন দিকে হেঁটে যেতে পারে নাকি? এই ছাপগুলো উল্টো দিকে কেন? দেখ, পায়ের ছাপের পাশে গলে যাওয়া কিছু, যেন চামড়ার টুকরো পড়ে আছে। আমি লণ্ঠনটা সামনে গিয়ে ধরলাম, আর আলো ফেলে যতটা কাছে গেলাম, হঠাৎ চোখে পড়ল মাটির উপর এক জোড়া পায়ের ছাপ। কিন্তু ওগুলো উল্টো দিকে, মানে কেউ যেন পিছন দিকে মুখ করে উল্টো পায়ে হাঁটতে হাঁটতে চলে গেছে সোজা ওই পোড়া ঘাটের দিকে। আর তার পাশেই বিছিয়ে আছে কিছু কালো থকথকে গলানো চামড়ার মতো, হাত পোড়া পিচের মতো জমে আছে, যেন কারো শরীরের একটা অংশ খসে পড়ে আছে। তাহলে খুড়ো, এইসব দেখে তুমি নিশ্চয়ই পালিয়ে এসেছিলে? না, তখনও অতটা ভয় পাইনি যে ভয় পালিয়ে আসবো। তবে ভয় ভয় লাগেনি তেমনটা নয়। এক পা করে তিনজনে এগোচ্ছি সেই পায়ের ছাপ লক্ষ্য করে। হঠাৎ লালটু দাঁড়িয়ে পড়ল। চল ফিরে যাই, আমার মনে হচ্ছে সত্যি এখানে কিছু আছে। বেশি সাহস দেখিয়ে লাভ নেই। সবাই চল, আমি তোদের খাওয়াবো। আরে ধুর, এত ভয় পাচ্ছিস কেন? আমরা তিনজন আছি তো, আয় তো সবাই। তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে। আশেপাশের পরিবেশটা কেমন যেন হালকা কুয়াশায় ভরে যাচ্ছে। হঠাৎ সবার কানে আসে একটা ফিস ফিস শব্দ। আমার কাছে আমার নৌকা ফিরিয়ে দে, না হলে কাউকে ছাড়বো না। শব্দটা কানে আসতেই বুকের ভিতরটা যেন হঠাৎ করে শুকিয়ে গেল সবার। সামনে পিছনে কেউ নেই। হঠাৎ চিনু উপর দিকে তাকিয়ে চমকে উঠল। ওপরে দেখ, কে বসে আছে গাছে। মাথা ঘুরে যাচ্ছে রে দেখে। চিনুর কথা শুনে সবাই গাছের উপরে তাকিয়ে দেখলাম একটা হাত পোড়া ধোঁয়াময় অবয়ব গাছের ডালে বসে আছে। মাথার অর্ধেক চুল পুড়ে গেছে, যেন ছাই লেগে আছে মাথায়। আমি থাকবো না, যা খুশি হোক, আমি চললাম। কোথায় যাচ্ছিস? আমার নৌকা ফিরিয়ে দে, নয়তো কাউকে ছাড়বো না। কে আছিস রে? সামনে আয়। অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কেন কথা বলছিস? ওটা মানুষ না রে রামদা, পালা পালা রে পালা। ওরে বাপরে, আমি আর নেই, তোরা যা খুশি কর, আমি গেলুম। বলেই হঠাৎ ছুটে পালালো লালটু। এক মুহূর্তেই অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। আমাদের আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আমরা পেছনে পেছনে ছুট লাগালাম। অন্ধকার এত ঘন ছিল, কে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। জঙ্গল জুড়ে শুধু দম বন্ধ করা সেই পোড়া গন্ধ আর আমাদের পায়ের শব্দ। আমি শুধু সামনের দিকে ছুটছি আর শুনতে পাচ্ছি পেছনে চিনু হাঁপাতে হাঁপাতে আসছে। হঠাৎ কানে ভেসে এলো এক বিকট আর্তনাদ। লালটুর মরণ চিৎকার। সেই আওয়াজ বুকের ভেতরটা একদম হিম করে দিল। আমি দাঁড়িয়ে পড়লাম, আর চোখ তুলে সামনে তাকাতেই যা দেখলাম তা আমি আজও বলতে পারিনি। সেই পিশাচটা ঠিক আমার সামনেই। সেই পিশাচের পুরো মুখ আগুনে পোড়া, চোখ দুটো কুয়াশার ভিতর জ্বলছিল লাল হয়ে। ওর দাঁতগুলো যেন মানুষ নয়, যেন ছুরি। সেই পিশাচ লালটুর মাথায় মোটকে তার ঘাটটা কামড়ে ধরে আছে। ততক্ষণে লালটু আর নেই। নিথর শরীরটা সেই পিশাচের মুখে ঝুলছে। কি হয়ে গেল রামদা?
ওই শয়তান যে লালটুকে মেরে ফেলেছে। আর সময় নষ্ট করলে চলবে না চিনু, বাঁচতে চাইলে এখনই পালাতে হবে। পালা, যত দূর পারিস দৌড়ো, এই জায়গাটা অভিশপ্ত। তারপর খুড়ো কি হলো বলো? ওই শয়তানটা তোমাদের মারতে চায়নি? মারতে আবার চাইনি, ওই জন্যই বলছি অনেক কষ্টে প্রাণ নিয়ে বাড়ি এসেছি। তাহলে খুড়ো থামলে কেন? কিভাবে ওই শয়তানদের হাত থেকে বেঁচে ফিরলে বলো। সেই পিশাচটাকে এক ঝলক দেখেই আমি আর চিনু ভয় একেবারে জমে গিয়েছিলাম। তারপর যেন শরীর আপনাতেই ছুটে পালাতে শুরু করলো। আমরা ছুটছি আর পেছনে ওটা আসছে লাফাতে লাফাতে এক অদ্ভুত ভঙ্গিতে। মনে হচ্ছিল আজ আমাদের গলা না ছিঁড়ে যেন ওর শান্তি হবে না। আমরাও প্রাণপণে দৌড়াচ্ছি, কিন্তু পা দুটো জানি না কেন পাথরের মতো ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিল। চোখে অন্ধকার নামছে, আর ঠিক তখনই আমরা দুজনে মুখ থুবড়ে পড়ে গেলাম একটা বিশাল বট গাছের গোড়ায়। আর দূর থেকে ভেসে আসতে লাগলো সেই পিশাচের চিৎকার। মানে তুমি একা বট গাছের গোড়ায় পড়ে গেলে, আর সেই পিশাচ তোমাকে ছেড়ে দিল? তোমরা ঘরে চলে এলে? আর ঠিক বিশ্বাস হচ্ছে না খুড়ো। আরে বাবা, পুরো কথা না শুনেই মাঝে মাঝে শুধু ফুট কাটিস, এই জন্যই তোদের সামনে গল্প বলতে আর ইচ্ছা করে না। আরে খুড়ো, ওর কথায় তুমি পাত্তা দিও না, আর তুমি বরং গল্পটা চালিয়ে যাও। আসল জমজমার জায়গায় এসে থেমে গেলে তো। আমি কি করব? এই নেপালটাই তো মাঝে মাঝে ফুট কাটছে, এইভাবে গল্প বলা যায় নাকি? খুড়ো রাগ করো না, আর তুমি গল্প বলো না। আসলে যেই বটতলার নিচে আমি আর চিনু পড়ে গিয়েছিলাম সেদিন, ঠিক সেই জায়গায় গ্রামের লোকেরা এখন শিবরাত্রির পুজো করে। ওইখানে এক সময় ছিল এক পুরনো শিব মূর্তি, ভাঙা পড়েছিল, কেউ দেখতো না, কিন্তু ছিল। তখনও তো সেটা মন্দির ছিল, শুধু এক কোণে পড়ে থাকা এক ভাঙা শিবলিঙ্গ। আমার মনে আছে আমি পড়ে গিয়ে আর উঠতে পারছিলাম না। পিছনে সেই পোড়া গন্ধ আর ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই যেন কিছু একটা বাধা পেয়ে আটকে গেল, আর সে এগোতে পারল না। চিনু ফিস ফিস করে বলেছিল, রামদা দেখ, ওই বট গাছটার নিচে শিবের মূর্তিটা কেমন উজ্জ্বল হয়ে জ্বলছে। আমরা বুঝে উঠতে পারিনি তখন, শুধু মনে হচ্ছিল কারো আশীর্বাদ আমাদের বাঁচিয়ে দিল। আজও ভাবি কেন বাঁচিলাম আমরা, জানি না, সবই ভগবানের ইচ্ছা। হয়তো সেদিন পুরনো মোড়লের বটতলার শিবলিঙ্গটাই আমাদের সেই পিশাচের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। ও, তার মানে ওই মোড়ল পাড়ার শিব মন্দিরটা। খুড়ো, এখন ওই সব কথা মনে পড়লে তোমার ঘুম হয়? ঘুম হয় না বলেই তো বলছি তোদের। ও ঘাটে যে জিনিসটা ছিল ওটা শুধু লালটুকুই নেয়নি, আমাদের ভেতর থেকে সাহসটাই কেড়ে নিয়ে গেছে। ওটা ওটা কিসের আওয়াজ গো? ওখানে কে দাঁড়িয়ে আছে? ওগুলো পিশাচ কি এইখানে চলে এলো নাকি? খুড়ো, এতদিন সেই সব কথা চাপা রেখেছিলে, আর যদি সেই ছায়া আজও অপেক্ষা করে থাকে তোমার জন্য? তখন আমরা ভুল করে বাজি ধরেছিলাম, এখন মনে হচ্ছে সেই বাজির হিসেব এখনো পুরো হয়নি রে বাপ। জানি না কবে আমাকেও নিয়ে যাবে ও। কোথায় যাচ্ছিস? আমার নৌকা ফিরিয়ে দে।